আমি আমার জীবনে পরীক্ষায় একটা 60 পাওয়ার পরে যদি আমি ডাক না পাই, আমি তো ফ্রাস্ট্রেটেড হয়ে যাব, আমি পাগল হয়ে যাব। আমার সরকার সমাজ ব্যবস্থা সম্পর্কে আমার কি ধারণা তৈরি হবে যে পূর্ণাঙ্গ মার্কস পাওয়ার পরেও 60 পাওয়ার পরেও আমি কেবলমাত্র রাজ্য সরকারের ভুল মানে পদ্ধতি, ভুল সিদ্ধান্তের জন্য আমি ডাক পেলাম না। আমি এই তৃণমূল শাসনকালে 6 লক্ষ সরকারি কর্মচারী অবসর নিয়েছেন, যাদেরকে নতুন করে নিয়োগ করা হয়নি। অর্থাৎ শূন্য পদ পূরণ করতে রাজ্য সরকার রাজি নয়। তারা কেবলমাত্র সিভিক টিচার, সিভিক ভলান্টিয়ার, সিভিকের মাধ্যমে কোন রকমে 10,000 15,000 টাকা গুজে এই সরকার পরিচালনা করতে চাইছে। পুরনো নতুনের লড়াই হবে, দেখতে দেখতে নির্বাচনের ঘন্টা ঘন্টা বেজে যাবে। রাজ্য সরকারকে স্থায়ী পদের জন্য মানে এই পদে পূরণ করতে হবে না, বেতন দিতে হবে না, ভাতা দিতে হবে না, রাজকোষাগারের টাকা উদ্বৃত্ত হবে, টাকা বেঁচে যাবে, সেই টাকা ভোটের সময় আপনার বাড়িতে চলে যাবে। আর আপনি তো মনে করবেন 1,000 টাকা দিয়েছে, জয় মমতা বন্দ্যোপাধ্যায় জয়। এইভাবে আপনি দেখবেন বিষয়টা, মানে উনি নিয়োগ করবেন না, কারণ বেতন ভাতা পেনশন দিতে হবে। তাহলে খেলা মেলাতে টাকা কি করে দিবেন, হাতে টাকা কি করে গুজে ভোট কিনবেন? ফলে আপনাদের যে স্থায়ী চাকরি হচ্ছে না, তার পেছনে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের পলিটিক্যাল ইকোনমি সরাসরি দায়ী। তো কি দুর্ভাগা পশ্চিমবাংলার শিক্ষিত ছেলে মেয়েরা, যে এমন একটা অপদার্থ সরকার তারা পেয়েছে, এমন একটা অপদার্থ শিক্ষা প্রতিষ্ঠানের মাথাদেরকে তারা পাচ্ছেন। এরকম বাঙালি জীবনে এত কলঙ্ক নিয়ে শিক্ষকদের কখনো রাস্তাঘাটে চলতে হয়নি। আমি কিন্তু আকস্মিকভাবে ওরা আমাকে দেখে আসলো যখন, আমি ওদের সাথে কথা বলে সত্যি মানে কি চোখে জল রাখা খুব কঠিন। যারা নতুন, যারা মানে নতুন শব্দটা বলাটাও খুব কঠিন, কারণ হলো তৃণমূল সরকার তো পরীক্ষাই নেয় না। ফলে কেউ 7 বছর ধরে অপেক্ষা করছে ভাই একটা স্কুল সার্ভিস কমিশন কখন হবে। ফলে তারাও পুরনো হয়ে গেছে, এক অর্থে বেকারত্ব, বাড়িতে বসে 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 তৃণমূল কংগ্রেস কেবলমাত্র এদের বেকার তৈরি করে রেখে দিয়েছে। যাই হোক, এই নতুন যারা ফ্রেশার শব্দটা ব্যবহার করলাম, তাদের জন্য পুরোপুরি আলাদা একটা পরীক্ষা নেওয়া হতো। এসএসসি নিয়ে কার্যত দেখা যাচ্ছে এই মুহূর্তে ফ্রেশার এবং যারা আগে যোগ্য ছিলেন কার্যত তাদেরকে গুলিয়ে দেওয়া হয়েছে, তাদের মধ্যে একটা লড়াইয়ের চেষ্টা করিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে রাস্তায় ফ্রেশাররা তারা বলছেন, দিদি 70-এর পরীক্ষা দিয়ে আমরা 71 কি পেতে পারি, এটা কি সম্ভব? আর যারা 80-তে পরীক্ষা দিয়েছেন, যারা 26-এ ছিলেন, তারা তো পাবেই। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে দুটো এই মুহূর্তে দ্বিমত সৃষ্টি হচ্ছে। কার্যত বেকাররা, যুবকরা যারা 9 বছর পর সুযোগ পেলো তারা যেমন বঞ্চিত, আর যারা 7 বছর ধরে চাকরি করলো তারাও বঞ্চিত, কিন্তু যারা চাকরিটা চুরি করলো তারা এসির হাওয়ায় বসে আছে। কি সুন্দর না আমাদের রাজ্যটা চলছে। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী, কথা বলবো স্যারের সাথে। স্যার, খুব সুন্দর লাগছে না এই যে সবাই রাস্তায় এসে দাঁড়িয়েছে? মানে আজকে আমার একটা পার্সোনাল অভিজ্ঞতা তোমায় বলি। আমি আজকে সল্টলেকে গিয়েছিলাম, এসএসসি মানে যোগ্য চাকরিহারা যারা, তাদের একটা বিরাট দল আমার সাথে কথা বলতে আসলো আমাকে দেখে। এবং আমি সমস্ত কিছু মানে জানতামই। আমি ওদের সাথে কথা বলে, কি দুর্ভাগা পশ্চিমবাংলার শিক্ষিত ছেলে মেয়েরা, যে এমন একটা অপদার্থ সরকার তারা পেয়েছে, এমন একটা অপদার্থ শিক্ষা প্রতিষ্ঠানের মাথাদেরকে তারা পাচ্ছে, যে তাদের নাভিশ্বাস, তারা অসম্মানিত হচ্ছেন, তাদের চাকরি হারাতে হচ্ছে। এবং সত্যি বলতে এরকম বাঙালি জীবনে এত কলঙ্ক নিয়ে শিক্ষকদের কখনো রাস্তাঘাটে, আমি ওদের জন্য ভীষণ খারাপ লাগছিল। দেখো, আমাকে বহুবার ওরা যেতে বলেছে, আমি কখনোই কোনো রাজনৈতিক দলের মঞ্চে যাই না, সবাই জানি। 25 বছরে আমি কোনো রাজনৈতিক দলের সামান্যতম মঞ্চে যাই না, এমনকি অরাজনৈতিক দলের মঞ্চেও যাই। কিন্তু আকস্মিকভাবে ওরা আমাকে দেখে আসলো যখন, আমি ওদের সাথে কথা বলে সত্যি মানে কি চোখে জল রাখা খুব। তোমাকে পরিষ্কার করে কতগুলো জিনিস বলি। সুপ্রিম কোর্টের রায়ের পরে রাজ্য সরকার কিন্তু কখনোই সদিচ্ছা নিয়ে এই পরীক্ষা, এসএসসি পরীক্ষা পরিচালনা করতে আসেনি। রাজ্য সরকারের হয়তো পলিটিক্যাল ইকোনমিটাই এমন, ভাই স্থায়ীভাবে বেতন না দিয়ে ভোটের আগে মানুষকে টাকা দিতে হবে, ফলে যে কোনো ভাবেই চাকরি যাতে না হয়
বা চাকরি নিয়ে জটিলতা তৈরি, সেই রকমই উদ্যোগ রাজ্য সরকারের না হলে তুমি আমায় বলো যে খুব পরিষ্কার করে আমরা বুঝতে পারছি স্কুল সার্ভিস কমিশনের সুযোগ ছিল বা রাজ্য সরকারের তত্ত্বাবধানে স্কুল সার্ভিস কমিশন বা শিক্ষা দপ্তরের তত্ত্বাবধানে স্কুল সার্ভিস কমিশনের সুযোগ ছিল পরীক্ষা দুটোকে আলাদা নেওয়া। 2016 সালে যারা যোগ্য ছিল, মানে যোগ্য চাকরি পেয়েছিল, অযোগ্যদের তো তালিকাই প্রকাশ হয়েছিল, যোগ্য যারা ছিলেন এবং যারা অ্যাপ্লিকেন্ট ছিল, 16 সালে অনেকে অ্যাপ্লিকেন্ট ছিল যাদের চাকরি হয়নি, যারা প্যানেলে ছিল, শুধু 16 সালের কনটেক্সটে একটা পরীক্ষা তারা নিতে পারতেন এবং সেক্ষেত্রে 15,000-এর মতন সিট খোলা রাখলেই হতো ম্যাক্সিমাম। এখন তোমাকে বলছি মারা গেছে, অন্য সার্ভিসে চলে গেছে, এই সব মিলে এখন সংখ্যাটা 13,500-র মতন হবে, তার বেশি হবে না। 13,500-র মতন হলেই এক মানে 2016-র ব্যাচের জন্য একটা আলাদা করে পরীক্ষা নেওয়ার সুযোগ ছিল। আর আরেক যারা নতুন, যারা মানে নতুন শব্দটা বলাটাও খুব কঠিন, কারণ হলো তৃণমূল সরকার তো পরীক্ষাই নেয় না, ফলে কেউ 7 বছর ধরে অপেক্ষা করছে ভাই একটা স্কুল সার্ভিস কমিশন কখন হবে, ফলে তারাও পুরনো হয়ে গেছে। এক অর্থে বেকারত্ব, বাড়িতে বসে 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 তৃণমূল কংগ্রেস কেবলমাত্র এদের বেকার তৈরি করে রেখে দিয়েছে। যাই হোক, এই নতুন যারা ফ্রেশার শব্দটা ব্যবহার করলাম, তাদের জন্য পুরোপুরি আলাদা একটা পরীক্ষা। দেখো, স্কুল সার্ভিস কমিশনের যে বিজ্ঞাপন ছিল তাতে নবম দশমের জন্য 23,212টি পদ কথা বলা হয়েছে, 23,212টি পদ নবম দশমের জন্য। আর একাদশ দ্বাদশের জন্য যেটা বলা হয়েছে 12,514টা পদ, 12,514টা পদ। তাহলে আমি যদি 2016 সালের মানে যারা মানে যোগ্য, যারা প্যানেলে ছিল, যারা আবেদন সেই বছর করেছিল, তাদেরকে নিয়ে যদি আমি একটা পরীক্ষা নিতাম তাহলে তো আমার সমস্যা হতো না। আর রিফ্রেশারদের নিয়ে যদি ফ্রেশারদের নিয়ে যদি আরেকটা পরীক্ষা নিতাম তাহলে সমস্যাটা মিটে যেত। রাজ্য সরকার কিন্তু দিমাগ লাগায়নি। রাজ্য সরকার যেভাবে এই পরীক্ষাটা নিয়েছে তাতে পরীক্ষার ভ্যালিডিটি এবং রিলায়েবিলিটি দুটোই কিন্তু চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। আবারও তোমায় বলছি, রাজ্য সরকার যে কায়দায় পরীক্ষাটা নিয়েছে তার মধ্যে না ছিল ভ্যালিডিটি, না ছিল রিলায়েবিলিটি। ভ্যালিডিটিও ছিল না এর মধ্যে, রিলায়েবিলিটিও ছিল না। এবং দেখো, একটা পরীক্ষা মানে এক্সপেক্টেড করা হয় যে মানে অন্তত কাট আপ মার্ক বা মানে কাট আপ মার্কের কনটেক্সটে বা পরীক্ষা লিখিত পরীক্ষার কনটেক্সটে একটা নির্দিষ্ট মার্কের ভিত্তিতে সমতা বজায় থাকবে। অর্থাৎ রাজ্য সরকার যেটা গুলিয়ে ফেলেছে লিখিত পরীক্ষা, তার সাথে সাথে একাডেমিক স্কোর 10 নম্বর, আর তার সাথে সাথে আরো 10 নম্বর যুক্ত করেছে অভিজ্ঞতার স্কোর, মানে এক্সপিরিয়েন্স স্কোর। তাহলে মানে প্রশ্নটা হচ্ছে, যারা লিখিত পরীক্ষা দিচ্ছেন 60-এ 60 পাচ্ছেন, 60-এর মধ্যে লিখিত পরীক্ষা 60ই পাচ্ছেন, তারা চান্স পাবেন না। তাহলে রাজ্য সরকারের পরীক্ষাটা যদি রিলায়েবল করতে হতো, মানে নির্ভরযোগ্য করতে হতো, বৈধ করতে হতো, তাহলে পরীক্ষা পর্যন্ত, লিখিত পরীক্ষা পর্যন্ত সবাইকে একটা সমতা দেওয়া উচিত ছিল। তারপরে তোমার একাডেমিক স্কোর, তারপরে তোমার অভিজ্ঞতা হওয়া উচিত ছিল। রাজ্য সরকার সব গুলিয়ে ফেলে মানে 80-র মধ্যে কাট আপ স্কোর করে দিয়েছে, যার জন্য নতুনরা 60-এ 60 পেয়েও তারা ডাক পায়নি। আচ্ছা তুমি আমায় বলো তো, তারা কি অন্যায় করেছে? মানে আমার জীবনের পরীক্ষায় একটা 60-এ 60 পাওয়ার পরে যদি আমি ডাক না পাই, আমি তো ফ্রাস্ট্রেটেড হয়ে যাব, আমি পাগল হয়ে যাব। আমার সরকার সমাজ ব্যবস্থা সম্পর্কে আমার কি ধারণা তৈরি হবে যে পূর্ণাঙ্গ মার্কস পাওয়ার পরেও, 60-এ 60 পাওয়ার পরেও আমি কেবলমাত্র রাজ্য সরকারের ভুল মানে পদ্ধতি, ভুল সিদ্ধান্তের জন্য আমি আমি নতুন একটি ছাত্র, কেবল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এসেছি, আমি ডাক পেলাম না শুধু রাজ্য সরকারের ব্যর্থতা অপদার্থতার জন্য। আমি বলছি স্যার, এই যে ব্যর্থতা অপদার্থতা,
শুধুমাত্র রাজ্য সরকারের, সেখানে শিক্ষামন্ত্রীর কোনো ভূমিকা নেই, মুখ্যমন্ত্রীর কোনো ভূমিকা নেই। এই নতুন পুরনো একটা লড়িয়ে দেবো, আবার মামলা হবে, আবার যাও, কাউকেই আর চাকরি দিতে হবে না, একটা বেশ ভালো পন্থা তো এরা করেছে। দেখো মানে বছরকে বছর পরীক্ষাটা না নিয়ে রাজ্য সরকার কোষাগারের টাকা বাঁচাতে চাইছেন, যাতে করে ভোটের আগে মানুষকে দিয়ে দিতে পারে। মানুষও বোকা, হাতে 1,000 টাকা পেয়ে তৃণমূলকেই সমর্থন। ফলে এটা কিন্তু বুঝতে হবে যে যারা আজকে বঞ্চিত হচ্ছেন, বিরাট সংখ্যক ছাত্র, বিরাট সংখ্যক যুব সমাজ বেকার, তারা মানে এই যে রাজ্য সরকারের দোরগোড়ায় যাচ্ছেন, রাস্তায় আন্দোলন করছেন, বছরকে বছর আপনারা চোখে জল ফেলছেন। এই চোখের জল ফেলার কারণ কিন্তু রাজ্য সরকারের পলিটিক্যাল ইকোনমি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্যাল ইকোনমি কিন্তু এর জন্য দায়ী। মমতা বন্দ্যোপাধ্যায় যে অর্থনীতি রাজনীতির নীতি গ্রহণ করেছে, সেখানে পরিষ্কার স্থায়ী চাকরি উনি নিয়োগ করবেন না, কারণ বেতন ভাতা পেনশন দিতে হবে। তাহলে খেলা মেলাতে টাকা কি করে দিবেন, হাতে টাকা কি করে গুজে ভোট কিনবেন? ফলে আপনাদের যে স্থায়ী চাকরি হচ্ছে না, তার পেছনে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের পলিটিক্যাল ইকোনমি সরাসরি। একদম আপনারা যে এই তৃণমূল শাসনকালে 6 লক্ষ সরকারি কর্মচারী অবসর নিয়েছেন, যাদেরকে নতুন করে নিয়োগ করা হয়নি। অর্থাৎ শূন্য পদ পূরণ করতে রাজ্য সরকার রাজি নয়। তারা কেবলমাত্র সিভিক টিচার, সিভিক ভলান্টিয়ার, সিভিকের মাধ্যমে কোন রকমে 10,000 15,000 টাকা গুজে এই সরকার পরিচালনা টাকা দিয়ে ভোটারদের সামনে রেখে জয়ী হতে চাইছে, যার ফলে যে কোনো স্থায়ী চাকরির ব্যাপারে রাজ্য সরকারের কোনো উৎসাহ নাই, উদ্দীপনা নেই, উদ্যোগ নেই। এবং তার ফলে যেটা হচ্ছে, আজকে নতুন ফ্রেশার শিক্ষক হতে যারা চাইছেন বা কেবলমাত্র যে প্রথমবার এসএসসি দিলেন, তাদের সাথে আজকে লড়াইয়ে নামিয়ে দিয়েছে কার্যত রাজ্য সরকার। যারা যোগ্য তাদের এই পুরনো নতুনের লড়াই হবে। দেখতে দেখতে নির্বাচনের ঘন্টা বেজে যাবে। রাজ্য সরকারকে স্থায়ী পদের জন্য মানে এই পদে পূরণ করতে হবে না, বেতন দিতে হবে না, ভাতা দিতে হবে না, রাজকোষাগারের টাকা উদ্বৃত্ত হবে, টাকা বেঁচে যাবে। সেই টাকা ভোটের সময় আপনার বাড়িতে চলে যাবে, আর আপনি তো মনে করবেন 1,000 টাকা দিয়েছে, জয় মমতা বন্দ্যোপাধ্যায় জয়। এইভাবে আপনি দেখবেন। ফলে একটা সরকার তার নীতি, নিয়োগ নীতি, তার ভাবনা, তার চিন্তার মধ্যে শুধু দৈন্যতা আছে তা নয়, তার মধ্যে একটা চালাকি আছে। যে চালাকির কিন্তু মানে পরিষ্কার শিকার হচ্ছেন এই আমাদের যোগ্য শিক্ষকরা, যারা চাকরি হারিয়েছেন বা নতুন যারা শিক্ষক হতে চাইছেন তারা। ফলে এই চালাকিকে বুঝতে হবে। এই চালাকিকে যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে কিন্তু আমি বলছি বিপর্যয়টা আরো আরো কয়েক গুণ বাড়বে। আর একই সাথে আপনাদেরকে বলতে চাই, আইনের রাস্তা যেমন আপনাদের খোলা রাখতে হবে, একই সাথে আপনাদের বারবার রাজ্য সরকারের কাছে দাবি জানিয়ে আসতে হবে যে চাকরির পদ তো 2 লক্ষ পূরণ করার সুযোগ আছে। অর্থাৎ 2 লক্ষ শিক্ষকের পদ শূন্য কার্যত। তাহলে মানে মানে ছাত্র নিরিখে, শিক্ষকতার নিরিখে, নিউ এডুকেশন পলিসির নিরিখে 2 লক্ষ শিক্ষকের পদ পূরণ করার সুযোগ আছে। 2 লক্ষ সরকারি পদ পূরণ করতে হবে, এই চাপ তৈরি করতে হবে, রাস্তার রাজনীতিতে থাকতে হবে, আইন আদালতের পাশাপাশি রাস্তার রাজনীতিতে থাকতে হবে। পরিষ্কার করে যারা যোগ্য, পুরনো যোগ্য 2016 ব্যাচ, তাদের বলতে হবে যে আমাদের চাকরির যে সুযোগ সেটা যেমন নিশ্চিত একদিকে করতে হবে, আর অন্যদিকে যারা অল্প বয়সী, যারা নতুন ফ্রেশার, তাদেরকেও আসন সংখ্যা বাড়িয়ে তাদের চাকরি নিশ্চিত করতে হবে। আর এই ধরনের কাট আপ মার্কেট যে ব্যবস্থা আপনারা করেছেন, সেখান থেকে সরে এসে হয় আপনাদের সরে আসতে হবে, এসে লিখিত পরীক্ষার ভিত্তিতে নতুন করে ফ্রেশ তালিকা তৈরি করা উচিত। আর না মানে ইন্টারভিউর জন্য ডাকা উচিত, ফ্রেশ ভাবে ইন্টারভিউ ডাকার জন্য একটা তালিকা তৈরি করা উচিত, যেখানে 60-এর কনটেক্সটে ডাকতে হবে, মানে কাট আপ মার্ক নির্ধারণ করতে হবে। আর না হলে আপনারা নতুন ছেলে মেয়েদের জন্য পৃথক পরীক্ষার ব্যবস্থা এবং তাদের অতিরিক্ত পদ, অন্তত 50,000 শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি আপনাদেরকে দিতে হবে, যাতে করে সব ছাত্রছাত্রীগুলো যারা অন্তত যোগ্য হবেন তারা যাতে চাকরি পায়। এইভাবে নতুন এবং পুরনের মধ্যে লড়িয়ে দিয়ে মামলা মোকদ্দমার মাধ্যমে তারপরে চাকরির মানে না নিয়োগ করে সেই টাকা আপনি ভোটের জন্য ব্যয় করবেন,
সে যুবকদের বেকার রেখে আপনি ভোটের রাজনীতি করবেন, এটা বছরকে বছর চলতে পারে না। এটা বছরকে বছর চলতে পারে না। যেটা আপনারা করছেন যুব সমাজের জন্য, সেটা মানে তাদেরকে বিপদগামী আপনারা করবার চেষ্টা করছেন, যুব সমাজকে বঞ্চিত করছেন, যুব সমাজকে আশাহত করছেন। ফলে এই যুব সমাজের যে মানে দীর্ঘশ্বাস, তাদের যে অভিশাপ আপনাদের গায়ে অবশ্যই লাগবে।